ফিজিক্স দাদা অনলাইন ক্লাসে আমার সকল একাদশ শ্রেণীর ছাত্র ও ছাত্রীদের স্বাগত। আমি তোমাদের সেন্টু স্যার। তোমাদের ইতিমধ্যে বিগত 4 মাস ধরে ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে যে সেকেন্ড সেমিস্টারের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের যে গল্প, প্রবন্ধ, কবিতা, নাটক এবং সাহিত্যের ইতিহাস এই সমস্ত বিষয়গুলি আলোচনা করেছি, সেগুলোর উপরে আজকের ক্লাসে তোমাদের একটি সাজেশন ভিডিও আমি দিতে চলেছি। যে সাজেশন ভিডিওটি তোমরা অনেকেই বলছিলে যে একটি সাজেশন দিলে খুব ভালো হতো, তো তোমাদের কথা মাথায় রেখেই এই ভিডিওটি আমি আজকে তোমাদের জন্য উপস্থাপন করছি। তোমরা এই ভিডিওটির যে লিখিত রূপটা সেটা তোমরা আমাদের ফিজিক্স দাদা অ্যাপসটিকে ডাউনলোড করে নিয়ে সেখানে তোমরা পেয়ে যাবে। আর এই ভিডিওর লিঙ্কে তোমাদের সেই অ্যাপসের লিঙ্কটা দেওয়া হবে। তো আজকে দেখো, আমার এই ভিডিওটি করার কারণই হচ্ছে তোমাদের যে গল্প, কবিতা, নাটক রয়েছে, যে 40 নম্বরের পরীক্ষা তোমরা আগামী ফেব্রুয়ারি মাসে দিতে চলেছো, তো সেই 40টি নম্বর কোথা থেকে কতটা আসবে সেটা তোমরা ইতিমধ্যেই জানো, আর সেখানে নতুন করে কিছু বলার নেই। তবু আমি প্রসঙ্গ সূত্রে একটু বলেই দিই যে গল্প থেকে একটি 5 নম্বরের কোশ্চিন আসবে, কবিতা থেকে একটি 5 নম্বর, নাটক থেকে একটি 5 নম্বর, তোমাদের একটি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আছে সেখান থেকে আসবে 2টি কোশ্চিন, আর তোমাদের থাকছে শিল্প সংস্কৃতি ইতিহাস, সেখান থেকে তোমাদের একটি 5-এর কোশ্চিন, আর থাকছে আমাদের বিতর্কমূলক রচনা কিংবা মানস মানচিত্রমূলক রচনা। তো আমি সমস্ত বিষয়ের উপরে তোমাদের যে সাজেশনমূলক কোশ্চেনগুলো হতে পারে, যেগুলো একটু ভালো করে দেখে গেলে তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে, আমি সেগুলো কোশ্চেন তোমাদের এখানে রেখেছি। তবে একটা কথা বলি যে এটা যদি কোনো বোর্ড পরীক্ষা হতো তাহলে হয়তো এই কোশ্চেনের সংখ্যাটা আর একটু কম হতো, কারণ এটি কোনো বোর্ড পরীক্ষা নয়, এটি তোমাদের স্কুল ভিত্তিক পরীক্ষা। তোমরা যে যে স্কুলে পড়ো সেই সেই স্কুলে একটি নির্দিষ্ট প্রশ্ন তারা বেশি জোর দিয়ে করান। তো সমস্ত স্কুলের কথা মাথায় রেখেই আমি এই সাজেশনটা করেছি। আমার মনে হয়েছে যে স্কুলের টিচাররা এই প্রশ্নগুলোর উপরে বিশেষ নজর দিতে পারেন। এবার তোমাদের যদি মনে হয় যে আমাদের তো এই প্রশ্নটাও বেশিবার বলেছে স্যার, তো তোমরা অবশ্যই সেই প্রশ্ন রেডি করবে, কারণ এটা স্কুলের উপর নির্ভর করে তারা কোন প্রশ্ন রাখবে। যদি এটা মাধ্যমিক বা এইচএস বোর্ড হতো তাহলে সেক্ষেত্রে এই সাজেশনটার সংখ্যা আরো কম হতো। তো যাই হোক, এই প্রশ্নগুলো দেখে গেলে আশা করি তোমরা যে কোনো প্রশ্নই হোক তোমরা লিখতে পারবে। আমি তেমনই কিছু প্রশ্ন রেখেছি এবং কিছু সংসদ প্রশ্ন রেখেছি যেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আসে। তো দেখো, আমাদের প্রথমে যে গল্প রয়েছে ছুটি গল্প, সেই ছুটি গল্পে দেখো 1 নম্বর দিয়েছি, ছুটি গল্পে নদী তীরে বালকদের খেলার যে দৃশ্য বর্ণনা করা হয়েছে তা আলোচনা করো। এই যে প্রশ্নটা, এটা প্রথমেই কিন্তু ছুটি গল্পটা তোমাদের পড়িয়েছি, সেখানে প্রথমেই কিন্তু এই দৃশ্যের কথা বলা হয়েছিল। তারপরে দেখো দিয়েছি ছুটি গল্পের নামকরণটি আলোচনা করো। এই নামকরণটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, যে কেন ছুটি গল্পের নাম ছুটি হয়েছে সেটা দেখবে। তারপর দেখো ফটিক চরিত্র আলোচনা করো, গল্পের মুখ্য চরিত্র ফটিক, তার চরিত্র আলোচনা করবে। তারপর দেখো এখন আমার ছুটি হয়েছে মা, বক্তাকে তার কিভাবে ছুটি হয়েছে, একটি ব্যঞ্জনাবাহী কথা। তাহলে এই প্রশ্নটা কিন্তু অবশ্যই ভালো করে তোমরা খেয়াল করবে। 5 নম্বরে দেখো রেখেছি ফটিকের মামা বিশ্বম্বর বাবুর চরিত্র আলোচনা করো, অর্থাৎ এই গল্পে আরেকটি চরিত্র ফটিকের মামা বিশ্বম্বর বাবু, তার চরিত্র নিয়ে একটা প্রশ্ন রেখেছি। অনেক সময় স্কুলগুলোতে চরিত্র নিয়ে প্রশ্ন করে। এরপর দেখো লিখেছি 6 নম্বরে, দেখো এখানে দেওয়া আছে যে মামা বাড়িতে গিয়ে ফটিকের যে দুরাবস্থা হয়েছিল তা আলোচনা করো। আর সেটা আমি খাতার পেজ থেকে তোমাদের এখানে তুলেছি পিপিটিতে, ঠিক আছে? তো হয়তো তোমাদের একটু দেখাটা অসুবিধা হচ্ছে, একটু দেখে নাও, তোমরা এটা তো পেয়ে যাচ্ছ। চলো তারপরে গিয়ে এটা সংসদ প্রশ্ন, তোমরা এই প্রশ্নটা কিন্তু একটু ভালো করে খেয়াল করবে, ঠিক আছে? এবার চলে আসে আমার পরের পেজে। দেখো কি আছে এখানে, যে পরের গল্প তেলেনাপোতা আবিষ্কার। তো এই তেলেনাপোতা আবিষ্কার গল্পে দেখো কি কি রেখেছি। তেলেনাপোতা আবিষ্কার গল্পে কথক ও তার বন্ধুদের তেলেনাপোতা গ্রামে যাওয়ার যে বর্ণনা, সেই বর্ণনা দাও তুমি, ঠিক আছে? একটু তোমাদের স্বার্থে একটু বড় করে নিচ্ছি যাতে তোমার দেখতে সুবিধা হয়। দেখো, তাহলে তেলেনাপোতা যাওয়ার যে একটা বিচিত্র বর্ণনা ছিল লেখক এবং তার 2 বন্ধু, সেই বর্ণনার কথা দিতে বলছে।
তারপরে দ্বিতীয় কোশ্চেন, প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পটি আসলে আত্মসত্তা আবিষ্কারের গল্প, অর্থাৎ লেখক নিজেকে খুঁজে পেয়েছেন বা সেই গল্পের কথক নিজেকে খুঁজে পেয়েছেন, তো সেরকম একটি গল্প, সেটা লিখো। এই প্রশ্নটা একটু একটু মানে বলতে গেলে স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন, এই ধরনের প্রশ্ন আসলে অ্যাভয়েড করাই ভালো, কিন্তু যেহেতু সংসদ নমুনা প্রশ্ন তাই আমি এটা রেখেছি, তোমরা চাইলে পড়তে পারো। 3 নম্বর দেখো, আপনার আসল উদ্দেশ্য, আপনি বিস্মিত হবেন না, গল্পের নায়কের আসল উদ্দেশ্যটা কি ছিল, সেই উদ্দেশ্য সাধারণ নায়কের যে বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল তা আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখবে। তারপরে দেখো বলছে, কে নিরঞ্জন এলি, নিরঞ্জন কে, কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। তারপরে প্রশ্ন দেখো রেখেছি, না মাসিমা আর পালাবো না, বক্তাকে, বক্তা কেন এমন প্রতিশ্রুতিবদ্ধ হয়ে পড়েছিল তা লেখো। বোঝা গেল? এরপরে দেখো বলছে, মাছ ধরার সময় পুকুর ঘাটের যে বর্ণনা, সেই বর্ণনাটি দাও। অর্থাৎ কথক যখন মাছ ধরতে পুকুর ঘাটে গিয়েছিল, সেই সময় যে মেয়েটি এসেছিল, হ্যাঁ, তার আগে লিখবো যে তার মাছে কোনো টোপ খাচ্ছে না, ঠিক আছে, সেই মাছরাঙা পাখিটি তাকে বারবার ব্যঙ্গ করছে, একটি ফড়িং তার ফাতনাকে নাড়াচ্ছে, তো এই বর্ণনাগুলো দিতে হবে। 7 নম্বর, গরুর গাড়িতে করে যাওয়ার সময় কথক ও তার বন্ধুরা যে অভিনব অভিজ্ঞতার সাক্ষী হয়েছিল তা লেখো। ঠিক আছে, এরপরে চলে আসি দেখো পরের পৃষ্ঠায়। এখানে দেখো আমি কবিতা থেকে নিয়েছি, তাহলে এবার আমাদের গল্প কিন্তু দুটোই, হ্যাঁ, আমি যেটা একটু আলোচনা করলাম গল্প, গল্প থেকে আমাদের দুটো গল্প থাকে, তার মধ্যে যে কোনো একটা প্রশ্ন লিখতে হয়। চাইলে তুমি একটা গল্প পড়ে যেতে পারো, কিন্তু সেটা একটু রিস্ক হয়ে যায়, কারণ যদি তুমি ওই ছুটি গল্প থেকে পড়ে গেলে আর বাই চান্স যদি সেখান থেকে কমন না পড়ে, ঠিক আছে, দেখো এমন একটা প্রশ্ন সেটা কমন পেলে না তুমি, সেখান থেকে যদি তেলেনাপোতা আবিষ্কারটা একটু দেখে যাও, হয়তো সেখান থেকে হুবহুই কমন পেয়ে গেলে আমার কোশ্চেনটা। তো সেক্ষেত্রে আমি দুটো গল্পই বলবো পড়তে, তোমরা সেটা পড়ে নেবে, কেমন? দেখো এবার ভাব সম্মিলন কবিতা, এই কবিতা থেকে আমাদের একটাই করতে হয়, কবিতার সংখ্যা 3টি। ঠিক আছে, চাইলে তুমি যে কোনো দুটো কবিতা পড়তে পারো, আমি এখান থেকে 3টা কবিতার প্রশ্ন দিয়েছি। তবে একটা কথা বলবো, যে তোমরা স্কুলে একটু খেয়াল করবে, যে তোমাদের স্কুল গতবার এই দ্বিতীয় সেমিস্টারে কোন দুটো কবিতা থেকে প্রশ্ন করেছিল, তাহলে যে দুটো থেকে প্রশ্ন করেছিল সেই দুটোর মধ্যে তুমি যে কোনো একটাকে বাদ দিয়ে বাকিটা নেবে, আর যেটা থেকে একেবারে প্রশ্ন করেনি সেই কবিতাটা নিয়ে তুমি কিন্তু দুটো থেকে পড়ে যেতে পারো। আমি 3টা কবিতারই প্রশ্ন রেখেছি, একটু দেখে নেবে। দেখো ভাব সম্মিলনে রেখেছি, ভাব সম্মিলন পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তাকে কবির শ্রেষ্ঠত্বের পরিচয় দাও। আসলে কবিকে, কবি বিদ্যাপতি, এই বিদ্যাপতির শ্রেষ্ঠত্বের পরিচয় এখানে দিতে হবে। 2, ভাব সম্মিলনে কাকে বলে, মানে ভাব সম্মিলন কাকে বলে, অর্থাৎ বৈষ্ণব পদাবলী সাহিত্যের যে 6টি মানে 6টি যে পর্ব রয়েছে, ঠিক আছে, পূর্বরাগ, অনুরাগ, মান, মাথুর, অভিসার, ঠিক আছে, প্রেম বৈচিত্র্য, তেমনি লাস্ট পর্ব হচ্ছে ভাব সম্মিলন। তো ভাব সম্মিলন কাকে বলে সেটা আমাদের জানতে হবে। আর তার সঙ্গে বলেছি আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। এটা সংসদ নমুনা প্রশ্ন, একটু ভালো করে দেখে নেবে। প্রশ্নের মান 2+3। 3 নম্বর, আঁচড় ভরিয়া যদি মহানিধি পায়, কোন প্রসঙ্গে রাধা এ কথা বলেছে। ঠিক আছে, এই কথাটি কোন প্রসঙ্গে বলেছে রাধা, আর শ্রীকৃষ্ণের প্রতি রাধিকার যে ভাব ব্যঞ্জিত হয়েছে তা লেখো। খুব সুন্দর একটি প্রশ্ন, রাধা শ্রীকৃষ্ণের প্রতি কিরূপ ভাব ব্যঞ্জিত করেছেন, তার কিরূপ মনোভাব ব্যক্ত হয়েছে সেটা লিখবে। একই কোশ্চেন যদি প্রশ্ন এরকম হয় যে শ্রীকৃষ্ণের প্রতি রাধিকার কিরূপ ভাব ব্যক্ত হয়েছে, ওই একই উত্তর হবে, কেমন? এটা একটু রেডি করবে। 4 নম্বর, চিরদিনে মাধব মন্দিরে মোর, কার কোন মন্দিরে মাধব কিভাবে উপস্থিত হয়েছেন, অর্থাৎ রাধার মানব মানে রাধার দেহ মন্দিরে মাধব উপস্থিত হয়েছেন, ঠিক আছে, সেটা লিখতে হবে। মাধবের উপস্থিতির কারণে রাধার মানসিক যে প্রতিক্রিয়া তা কেমন ছিল সেটা লিখতে হবে আমাদের, কেমন? এরপর দেখো বলছে, শীতের অর্ণে পিয়া গিরিশের বা বরিশার ছত্র পিয়া দরিয়ার না, একটা কবিতার লাইন। আসলে কার সঙ্গে রাধা এমন তুলনা দিয়েছেন? অবশ্যই শ্রীকৃষ্ণের সঙ্গে। এমন তুলনা কারণ কি? অবশ্যই, সরি একটু ভুল হয়েছে এখানে, কারক নয়, এটা কারণ হবে। হ্যাঁ, এটা তোমরা একটু ঠিক করে নিবে, ঠিক আছে। এটা কারণ হবে। হ্যাঁ, তো দেখো দেখো তারপরে প্রশ্ন দিয়েছি, পাপ সুধাকর যত দুঃখ দেন, পাপ সুধাকর কে? এখানে সুধাকর মানে চাঁদের কথা বলা হচ্ছে, চন্দ্র, ঠিক আছে, তাকে দেখে কার দুঃখ হতো?
এখানে সি রাধিকার দুঃখ হতো, সুধাকরকে পাপী বলার কারণ কি, এটা তুমি দেখে নেবে একটু, ঠিক আছে। তারপর দেখো বলছে কি গহ্বরের সুখে আনন্দের ওর, কে কাকে এই আনন্দের কথা জানিয়েছে। কেমন, এই প্রশ্নটা দেখে নেবে, ঠিক আছে, কে কাকে আনন্দের কথা জানিয়েছেন। এবার চলে আসি আমরা পরের পৃষ্ঠায়, দেখো কি বলছি। লালন শাহ ফকিরের গান, এই কবিতা থেকে দেখো কি প্রশ্ন রেখেছি। দ্বিদলের মিনালে সোনার মানুষ উজলে, উৎস লেখো, পংক্তির তাৎপর্য ব্যাখ্যা করো। এটা লিখবে। মানুষ ভজলে সোনার মানুষ হবি, বক্তা কিভাবে সোনার মানুষ হওয়ার কথা বলেছেন, উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো। 3 নম্বর, লালন ফকিরের গান গীতিকাটির মূল ভাব ব্যাখ্যা করো। 4 নম্বর, দেখ না যেমন আলেকলতা, আলেকলতা কি কবিতায় এমন প্রসঙ্গে ব্যবহার হয়েছে কেন, আলোচনা করো। ঠিক আছে, এই 4টি প্রশ্ন তোমরা একটু দেখে রাখবে। তারপর দেখো চলে আসি পরের প্রশ্নে। নুন কবিতা, দেখো নুন কবিতা আমি কয়েকটা প্রশ্ন রেখেছি, যেমন নুন কবিতার শ্রমজীবী দরিদ্র মানুষের জীবন যন্ত্রণা যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা বারবার করে দেখে রাখবে যে শ্রমজীবী মানুষের যে জীবন যন্ত্রণা তা কিভাবে ফুটে উঠেছে। 2, নুন কবিতার নামকরণের সার্থকতা, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও দেখে রাখবে। 3, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা কাদের কাছে, কারা এই দাবি করেছে, এই দাবি কতটা যুক্তিসঙ্গত তা আলোচনা করো। 4 নম্বর, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, গোলাপ চারা কিসের প্রতীক, গোলাপ চারার মধ্যে জীবনের কোন সত্য প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। ঠিক আছে, এটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে রাখবে। এর পরের প্রশ্ন দেখো, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি, বাপ বেটা শব্দের অর্থ কি, উক্তিটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন। এবার তোমাদের বললাম যে তুমি চাইলে যে কোনো দুটো কবিতাকে দেখে যাবে, ঠিক আছে, যে কবিতা থেকে গতবার স্কুলে এসেছে তার সেটাকে বাদ দিয়ে অন্য একটি কবিতা দেখে যাবে। চাইলে তুমি একটাও দেখে যেতে পারো, সেক্ষেত্রে তোমার একটু রিস্ক হয়ে যায়, ঠিক আছে। তো আমি বলবো যে নুন কবিতা থেকে প্রশ্ন রাখেই, যদি নুন কবিতা তোমার স্কুলে না এসে থাকে গতবার, তাহলে তুমি নুনটাকে দেখে যাবে, এবং এই প্রশ্নগুলো সবই কিন্তু তুমি আমাদের যে নোটস দিয়েছিলাম আমি অ্যাপসে, সেই নোট থেকে পেয়ে যাবে। কেমন, এবার চলে আসছে দেখো পরের পৃষ্ঠায়। নাটক থেকে দেখো, নাটক আগুন, এই আগুন থেকে দেখো যে প্রশ্নগুলো আমি রেখেছি এখানে, যে আগুন নাটকে নামকরণের সার্থকতা আলোচনা করো। তাহলে আমাদের একটা নাটক রয়েছে যেটা কি আগুন, এই আগুন নাটকে দেখো নামকরণের সার্থকতা আলোচনা করো। 2 নম্বর, ক্ষিতীশের স্ত্রী ক্ষিরি চরিত্র আলোচনা করো। 3 নম্বর, আগুন নাটকের চতুর্থ দৃশ্যে মনোরমা ও হরে কৃষ্ণ চরিত্র আলোচনা করো। ঠিক আছে। 4 নম্বর, যে রক্ষক সেই ভক্ষক, বক্তা কোন প্রসঙ্গে এমন কথা বলেছেন, বক্তার এই উক্তির মধ্যে দিয়ে সেই সময়কার কোন বাস্তবতা ফুটে উঠেছে। ঠিক আছে, এটা একটু ভালো করে দেখবে। কেমন, তারপর চলে আসছে দেখো, বাব্বা লুঙ্গি টিকি পইতে সব একাকার হয়ে গেল, কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছে, উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো। 6 নম্বর, এখন বাঁচতে হবে, আর বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, ব্যাস। বক্তা কোন প্রসঙ্গে উক্তি করেছেন, এই উক্তির আলোকে বক্তার কোন ধরনের মানসিকতা প্রকাশ পেয়েছে। আসলে নাটকটা একটু বড়, তাই এখানে অনেকগুলো প্রশ্ন রেখেছি, কিন্তু লিখতে হবে একটাই। কেমন, তারপর দেখো আগুন নাটকে কৃষক পরিবারে যে ছবি ধরা পড়েছে তার নিজের ভাষায় লেখো। তারপরে আগুন নাটকে শ্রমিক পরিবারে যে ছবি ফুটে উঠেছে তা লেখো। আর 9 নম্বর, আগুন আগুন জ্বলছে আমাদের পেটে, প্রসঙ্গ নির্দেশ করে মন্তব্যটি কারণ বিশ্লেষণ করো। অর্থাৎ একটা রব উঠেছিল লাইনে দাঁড়ানোর সময়, হঠাৎ এক যুবক বলছে আগুন 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 লেগেছে আমাদের পেটে, এই কথাটি কোন প্রসঙ্গে বলেছিল, আর কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। কেমন, এরপরে চলে আসি দেখো আমরা পরের পৃষ্ঠায়। আমরা হচ্ছে একটা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পড়েছি যার নাম পঞ্চতন্ত্র, যার অন্তর্গত 4টি প্রবন্ধ আমাদের পড়তে হয়েছে। 1, বই কেনা। 2, আজব শহর কলকাতা। 3, 25শে বৈশাখ। 4, আড্ডা। ঠিক আছে, তো এই 4টি প্রবন্ধের মধ্যে আমি দুটো প্রবন্ধ নিয়েছি, ঠিক আছে, কারণ 4টা প্রবন্ধ থেকেই প্রশ্ন আসে প্রতিবার, লিখতে হবে দুটো। তো আমি এখানে তোমাদের জন্য দুটো প্রবন্ধ থেকে নিয়েছি, তোমরা চাইলে অন্যান্য প্রবন্ধের প্রশ্নগুলো পড়তে পারো, কিন্তু আমি এখন তোমাদের সাজেশনে দিইনি, আমি এখানে দুটো প্রবন্ধের সাজেশন করেছি। যেটা হচ্ছে 1, আজব শহর কলকাতা, আসলে এটা কলকাতা নয় কলকাতা দিয়েছিল আমাদের বইয়ে, ঠিক আছে, মানে একটু ব্যঙ্গ করে লেখক বলেছেন কলকাতা, তো এটা তোমরা একটু দেখে রাখবে। ঠিক আছে, তো এখানে দেখো কি কি প্রশ্ন পড়ে লিখেছি আমি। সেই ভরসায় ঢুকলাম, বক্তা কোথায় কোন ভরসায় গেলেন। আমি যখন তোমাদের পড়ায় প্রবন্ধটা, তোমাদের কিন্তু এই প্রশ্নটা আমি খুব আলোচনা করেছিলাম। তো লিখবে যে বক্তা কোথায় কোন ভরসায় গেলেন, সেখানে গিয়ে তিনি কি দেখলেন, ওই যে সেই ফ্রেঞ্চ বুক শপ, সেই বইয়ের দোকানে তিনি ঢুকলেন। আর পরের উত্তর তুমি লিখবে যে সেখানে গিয়ে তিনি কি দেখলেন, তার সঙ্গে সেই ভদ্রমহিলার কি কথোপকথন হয়েছিল। 2 নম্বর দেখো, ফ্রেঞ্চ বুক শপটিকে কেন্দ্র করে প্রাবন্ধিক যে অভিজ্ঞতা অর্জন করলেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও। আসলে এটা এই প্রশ্নটা পড়লে একই ভাবে হয়ে যাবে উত্তর। অর্থাৎ সেখানে গিয়ে তিনি কি কি বললেন, কি দেখলেন, সেই বিদেশিনী মহিলার কোন উদ্দেশ্যে এসেছেন, তার সঙ্গে তিনি কিভাবে কথোপকথন শুরু করলেন,
ঠিক আছে, তার ফরাসি ভাষার যে দখলতা বা দুর্বলতা সেটা প্রকাশ করেছেন কিভাবে, সেটা আমরা সবকিছু লিখতে পারি। এক কথায় সেই ফ্রেঞ্চ বুক শপটিতে ঢোকার পর লেখকের কি কি অভিজ্ঞতা হয়েছিল। 3 আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কিরূপ ভাবের উদয় হয়েছিল। আসলে তিনি প্রথমে কি বলেছিলেন যে এই যেখানে বাঙালিরা বই পড়া থেকে বিমুখ, সেখানে এই লোকটি তার ট্যাগের পয়সা খাওয়ানোর জন্য এই কলকাতায় ফরাসি বইয়ের দোকান দিয়েছে। এই বই কে কিনবে, মানে তিনি একরকম ধরে নিয়েছিলেন যে ফরাসি বইয়ের দোকানদার সে হয়তো লস খাওয়ার জন্যই হয়তো দোকানটি করেছেন। তো এই মনোভাবটা তার ব্যক্ত করতে হবে। আর তারপরে দেখো প্রশ্ন আছে, দোকানের ভিতর ঢুকে লেখক কিরূপ অভিজ্ঞতা করেন। একই উত্তর কিন্তু, ঠিক আছে, এইটা পড়লে এটাও হয়ে যাচ্ছে, এটাও হয়ে যাচ্ছে, একই ধরনের প্রশ্ন আমি রেখেছি। ঠিক আছে, মানে তোমাদের প্রশ্নগুলো দেখে যাতে মানে তোমাদের যাতে বলতে গেলে নতুন না মনে হয়, সেই জন্য প্রশ্নগুলো রেখেছি। এইভাবে আসলে উত্তর একই লিখলেই হয়ে যাবে, কেমন। তারপর দেখো, আমার মনে বড় আনন্দ হলো, কার মনে কি কারণে বড় আনন্দ হয়েছিল, উত্তরটা লিখবে। 10 বছরের পুরনো মরচে ধরা জাম পরা ছাতি মাথা মাথা ফরাসি তানপুরাটা তার বেঁধে বড় জালের মতো ইমন কল্যাণ সুর ধরলো। কোন প্রসঙ্গে লেখক এই মন্তব্য করেছেন। আসলে এখানে কিন্তু এটা আসলে একটা তিনি উপমা দিয়েছেন যে একটা পুরনো বাদ্যযন্ত্রকে অনেকদিন ধরে পড়ে থাকার পর তাকে যেমন ব্যবহারের জন্য কি করতে ঝাড়া মোছা করতে হয়, তার বাঁধতে হয়, তো তেমনি তার সেই অনেকদিন আগে বলা সেই ফরাসি ভাষাকে তিনি আবার পুনরায় যখন ব্যবহার করতে হচ্ছে বা তার ব্যবহারের দরকার হয়ে পড়েছে, সেই প্রসঙ্গে তিনি কিন্তু এই কথাটা বলেছিলেন। বুঝতে পারলে তো, কারণ তিনি ফরাসি ভাষা অনেকদিন আগে বলেছিলেন এবং সেটা ছেড়েও দিয়েছেন, তাই তার ব্যাকরণ, তার ভাষা, ঠিক আছে, সবকিছু তিনি জানেন। ওই একটি তানপুরা, পুরনো তানপুরা যেমন ঝেড়ে মুছে ব্যবহার করতে হয়, তিনি সেই একইভাবে তার ফরাসি ভাষাকেও ঝাড়া মোছা করে ব্যবহার করছেন। তো যাই হোক, এটার মন্তব্যটি তাৎপর্য লিখবে। এরপরে চলে এসে দেখো পরের পেজে বই কেনা। এই বই কেনা প্রবন্ধ থেকে আমি কয়েকটা প্রশ্ন রেখেছি, তোমরা এগুলো দেখে রাখবে। অবশ্যই এগুলো থেকে একটা কমন পাবেই তুমি, এটুকু বলে রাখতে পারি। জ্ঞানার্জন ধনার্জনের চেয়ে মহত্তর, কিভাবে মুস্তফা আলী এই কথা প্রমাণ করেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি বোঝানোর সময় বলে দিয়েছি। তারপর দেখো 2 নম্বর, মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব সম্পর্কে লেখক আন্দ্রে জিদ কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন। এই প্রশ্ন দেখে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট যে আন্দ্রে জিদ তার বন্ধুদের উপর কিভাবে ক্ষিপ্ত হয়ে তাদেরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিলেন, সেটা লিখবে। তারপর দেখো, স্থির করলেন এদের একটা শিক্ষা দিতে হবে। এই প্রশ্ন আর এই প্রশ্ন কিন্তু একই, প্রায় একই। তুমি এই দুটো প্রশ্ন একটা মুখস্থ করে দুটোই হয়ে যাবে, ঠিক আছে। তো তিনি কি শিক্ষা দেবেন বলে স্থির করলেন, তিনি কি শিক্ষা দিয়েছিলেন, তিনি কি শিক্ষা দিয়েছিলেন সেটা লিখতে হবে। 4 নম্বর দেখো, গল্পটা সবাই জানেন, গল্পটা কি, গল্পটি উল্লেখের কারণ কি। আসলে ওই যে আমাদের প্রবন্ধের শেষে গল্প ছিল না, যে একটি আরব উপন্যাসে পেয়েছিলেন যে এক হেকিম তার রাজার কাছ থেকে, মানে তার রাজা তার কাছে একটি বই হস্তগত করার চেষ্টা করছিল, কিন্তু তিনি তাই সেই বইটি কিছুতেই দিচ্ছিলেন না, তাই রাজা তাকে মেরে ফেললেন। আর এই তাকে মারতে পারে এই বিষয়টি তিনি জানতেন জন্যই তিনি কি করেছিলেন, সেই বইটির প্রতিটি পাতায় শুকনো বিষ মাখিয়ে নিয়েছিলেন, আর সেই বিষ রাজা নিজের অজান্তে মুখে নিয়েছিল। তো সেই গল্পটি তোমরা কিন্তু এখানে উল্লেখ করবে, কেমন। এরপর চলে আসি পরের পৃষ্ঠা, দেখো শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস। আমি এখান থেকে প্রায় 10টার মতো কোশ্চেন রেখেছি, ঠিক আছে, কারণ একটু বড় জায়গা। যদি বলো যে কয়টা লিখতে হবে স্যার, আমি বলে একটা, তাহলে একটার জন্য আমাদের এত কিছু পড়তে হয়, কিছু করার নেই, পড়তেই হচ্ছে। তবু আমি এখান থেকে তোমাদের বিশেষ কিছু কোশ্চেন রেখেছি। এই কোশ্চেনগুলোর মধ্যে তোমরা যে স্কুলেই পড়ো একটা কোশ্চেন তুমি কমন পাবেই, ঠিক আছে, এটুকু বলে রাখতে পারি। কিছু না হলেও তুমি ওই লোক সাহিত্যের ধারা, আমি যখন ক্লাসটা করাচ্ছিলাম তখন বলেছিলাম যে লোক সাহিত্যের ধারায় বা লৌকিক সাহিত্যের ধারায়, ঠিক আছে, যে যে টপিকগুলো আমি তোদের দিয়েছিলাম, ধাঁধা, ছড়া, প্রবাদ, এগুলো দেখে রাখলে কিন্তু এখান থেকে একটা পেতে পারো, ঠিক আছে। অপশন থাকে তো, 3টা থাকবে, একটা লিখতে হবে। দেখো কি কি প্রশ্ন রেখেছি। বাংলা গদ্য সাহিত্যের ধারায় ফোর্ট উইলিয়াম কলেজের অবদান লেখো, একদম প্রথম থেকে আমি শেষ পর্যন্ত লিখেছি। 2 নম্বর লিখেছি, দেখো বাংলা গদ্য সাহিত্যের ধারায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করে। এই যে এই 3টাকে নিয়ে একটা পাঠ করা যেতে পারে, ঠিক আছে, এই 3টাকে নিয়ে একটা পাঠ। তো এখানে হচ্ছে তোমার এই 3টাকে একটা পাঠ করা যেতে পারে। এই পাঠে গদ্য সাহিত্যের ধারা নিয়ে লেখা আছে। তারপর দেখো দেওয়া আছে এখানে যে কাব্যধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান লেখো, অর্থাৎ গীতি কাব্য ধারায়। এটা একটু মানে এখানে একটু লিখতে হতো গীতি কাব্য। তো যাই হোক, বিহারীলাল চক্রবর্তীর অবদান আসলে তুমি এটা লিখতে পারো। কিংবা কাব্যধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগুলিকে কাল অনুসারে শ্রেণী বিভাগ করো ও প্রতিটি বিভাগের একটি করে কাব্যের পরিচয় দাও, এটা তুমি দেখতে পারো। কিংবা কাব্যধারায় জীবনানন্দ দাশের অবদান আলোচনা করে, এটাও দেখতে পারো। তাহলে এই যে কাব্যের উপর দেখো আমি এখানে আরেকটি পাঠ করেছি।
এই পার্টের মধ্যে তুমি একটা দেখতে পারো, কিংবা উপন্যাস থেকে দেখো আমি দুটো ধারার মানে নিয়েছি দুটো কোশ্চেন, যে উপন্যাসের ধারায় বঙ্কিমচন্দ্রের অবদান লিখো, কারণ আমরা উপন্যাসের ধারায় বঙ্কিমচন্দ্রকে আমরা শ্রেষ্ঠ বলে উল্লেখ করি, বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ, তো আমি বঙ্কিমের অবদান লিখতে বলেছি এখানে। আর 2 নম্বর দেখো বলছে উপন্যাসের ধারায় শরৎচন্দ্রের অবদান লিখো, এটা সংশোধনমূলক প্রশ্ন এই জন্য রেখেছি যে শরৎচন্দ্রের অবদানে কিন্তু উপন্যাসের ধারায় আলোচনা করা যেতে পারে। এই দুটো প্রশ্ন তুমি দেখতে পারো, এটা হচ্ছে উপন্যাসের ধারার উপর, ঠিক আছে। এবার দেখো তারপর যা টপিক লিখেছি দেখো, বাংলা নাট্যধারায় দীনবন্ধু মিত্র ও মধুসূদন দত্তের অবদান লিখো। আসলে এখানে দুটো প্রশ্ন আলাদা আলাদা হবে, হয় দীনবন্ধু মিত্র থাকতে পারে, না হয় মধুসূদন দত্ত থাকতে পারে, ঠিক আছে। এটা আমি কিন্তু তোমাদের বুঝিয়ে দিয়েছি, যারা ক্লাস করেছো আমার ইউটিউবে তারা কিন্তু এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি এগুলো বুঝিয়ে দিয়েছি তোমাদের, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো দেখে রাখতে পারো, আর আমি তোমাদের নোটও দিয়ে দিয়েছি ওখানে, আমি নোটগুলো বুঝিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে কিন্তু নোটগুলো তৈরি করে নিয়েছো হয়তো এতদিনে। যাই হোক, 10 নম্বর কোশ্চেনটা কি রেখেছি দেখো, এখানে একবারে সবগুলো দিয়ে দিয়েছি। আসলে এটা হচ্ছে লৌকিক সাহিত্যের ধারা, এই প্রশ্ন হচ্ছে লৌকিক সাহিত্যের ধারা, এখান থেকে এই টপিক গুলো তোমরা আলোচনা করতে পারো, কারণ আমি এগুলো একটু পরে একটা ক্লাস দিয়েছিলাম তোমাদের, যে প্রবাদ কি, ধাঁধা কি, ছড়া কি, এগুলো কাকে বলে, আর এদের বৈশিষ্ট্য, বা লোককথা কি, লোককথার যে কোনো একটি ধারা নিয়ে আলোচনা করো, এই প্রশ্নটাও থাকতে পারে। আমি কিন্তু এটা ক্লাসে দেওয়া আছে, তোমরা দেখে নিও, কেমন। তাহলে এই হচ্ছে আমাদের বাংলা শিল্প সংস্কৃতি ইতিহাস থেকে প্রশ্ন। এবার দেখো চলে আসি লাস্ট টপিক। আমি দুটো টপিক থাকে তোমাদের প্রবন্ধমূলক, যেটা হচ্ছে মানস মানচিত্র এবং বিতর্ক, মানে পক্ষে বিপক্ষে বিতর্ক। তো আমি মানস মানচিত্র দিইনি, তো আমি আশা করছি তোমরা এই টপিকটাই করবে। যদি তোমরা একটু মানস মানচিত্র করতে চাও সেটা তোমরা করতেই পারো, তোমাদের বিভিন্ন স্যারদের কাছ থেকে সহযোগিতা নিয়ে, বা তোমরা হচ্ছে স্কুলের শিক্ষকদের কাছ থেকে নিতে পারো। তো আমি তোমাদের মানে বিতর্কটা রেখেছি, এবং এই কয়েকটা বিতর্কের মধ্যেই আশা রাখছি তোমাদের একটা চলে আসবে, কেমন। তো তোমরা এই বিতর্কগুলো দেখে নেবে। এবার অনেকে তোমাদের বলেছো যে স্যার বিতর্কগুলো কিভাবে লিখতে হয়, তো আমি এই নিয়ে আর একটা ক্লাস দেবো তোমাদের আগামী দিনে। তো তোমরা এই বিতর্ক কয়েকটা একটু রেডি করে নেবে, ঠিক আছে। দেখো কি বলছে, 1 নম্বর, জীবিকার আদর্শ স্থান বিদেশ, ঠিক আছে। চলভাস ছাড়া বর্তমান জীবন অচল। 3 নম্বর, ক্লাসরুম শিক্ষার পরিপূরক অনলাইন ক্লাস, ঠিক আছে। 4 নম্বর, শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি বর্জন করা উচিত। 5 নম্বর, পরীক্ষায় প্রাপ্ত নম্বরই সাফল্যের একমাত্র চাবিকাঠি, ঠিক আছে। এটা এটা নিয়ে বিতর্ক করবে, মানে এরা যদি মানে পরীক্ষায় যদি থাকে যে সাফল্যের একমাত্র চাবিকাঠি পরীক্ষায় প্রাপ্ত নম্বরই, তাহলে তুমি কি করবে, না, পরীক্ষায় প্রাপ্ত নম্বরই সাফল্যের একমাত্র চাবিকাঠি নয়, এই বিপক্ষে তুমি মত দেবে। আর 6 নম্বর, সোশ্যাল মিডিয়ার প্রভাব ছাত্রছাত্রীদের শিক্ষা লাভে অন্তরায় হয়ে উঠেছে। অন্তরায় মানে বাধা। তাহলে সোশ্যাল মিডিয়া বর্তমানে ছাত্রদের শিক্ষা লাভে, উচ্চ শিক্ষা লাভে, ঠিক আছে, বা পড়াশোনায় তাদের বাধা হয়ে উঠছে, এই বিষয় নিয়ে তুমি বিতর্ক লিখবে। মানে যদি বলে বাধা হয়ে উঠছে, তাহলে তোমাকে লিখতে হবে কি, না, বাধা নয়, বরঞ্চ এই যে সোশ্যাল মিডিয়ার ফলে আমরা অনেক উপকৃত হয়েছি, তো তোমাকে এগুলো কিন্তু যুক্তি দিয়ে 4 থেকে 5টা বিতর্ক দেখাতে হবে, কেমন। 4 থেকে 5টা পয়েন্ট তোমাকে তুলে ধরতে হবে। এই হলে তোমার কিন্তু 10 নম্বর সেখানে চলে আসবে। আর বিতর্কটা কেন লিখতে বলছি, কারণ এখানে লেখার পরিধিটা খুব কম করলেই হয়, এবং সেখানে নাম্বারটা খুব ভালো আসে। আর মানস মানচিত্র থেকে করতে গেলে সেখানে পরিধিটা অনেক বড় হয় এবং লেখার সময় অনেকটা লাগে। এই জন্য আমি বলবো যে তোমরা বিতর্ক করতে পারো, কিন্তু যদি তোমার মনে হয় যে মানস মানচিত্র করতে পারো, তাতে তোমার আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের টোটাল বিষয়, টোটাল সিলেবাসটা তোমাদের এখানে আমি আলোচনা করে দিলাম, ঠিক আছে। মানে সরি, সিলেবাস কেন বলছি, মানে সাজেশন তোমাদের দিয়ে রাখলাম, এই সাজেশন অনুযায়ী পড়াশোনা করো। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে আবার একটা নতুন ক্লাসে।